আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে নাস্তানাবুদ হলো রাজ্য সরকার। রাজ্যের দেওয়া টাইমলাইন নিয়ে সংশয় আছে, এ নিয়ে কপিল সিব্বল যা সাফাই দিচ্ছেন তা গ্রহণযোগ্য নয়। ময়না তদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্নবাণে এভাবেই বারংবার বিদ্ধ হলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। So Sibbal, there's one aspect which is extremely disturbing. GD entry in regard to the unnatural death is recorded at 10:10 in the morning. That's correct. Right? So Right. at 10:10, the police station, in this case the Tala police station. Tala PS is informed that 10:10 that there's an Yes. unnatural death. Yes. Notwithstanding all this, the securing of the crime scene and the seizure and everything takes place at 11 o'clock, 11:30 in the night. No. Well, that's why I've got timelines. Well, this is a bit unfortunate. I'll just give you the timeline. Exactly. আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের দেহ উদ্ধার এবং তার পরবর্তী ঘটনা পরম্পরা নিয়ে একাধিক প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। Just tell us from your record at what time the postmortem was performed. Yes, I'll tell you a lot. From your record. Yes. That is for the time being 6:10 to 7:10 p.m. in the evening. Yes, Correct. correct. When you are taking the dead body Yes. for the purpose of performing postmortem, Yes. is it a case of unnatural death or not? If it is not a case of unnatural death, why do you have to perform the postmortem? When you start performing the postmortem, that means it is a case of unnatural death. No doubt about it. Postmortem starts at 18:10 hours. Yes. It comes to an end at 19:10 hours. Yes. What was the idea in registering UD at 23:30 hours? That's the FIR, man. That's not the UD. বিচারপতি পার্দিওয়ালা আরো বলেন, অবাক হচ্ছি ময়না তদন্তের আগেই বলে দিল অস্বাভাবিক মৃত্যু। এভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন। প্রধান বিচারপতি বলেন, এখানে স্পষ্ট লেখা রয়েছে রাত 11:30টায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল। রাজ্য সরকারের তরফে বলা হয় জেনারেল ডায়েরিতে দুপুর 1:45 অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয়। বিচারপতি পার্দিওয়ালা তখন প্রশ্ন করেন, এত সময় নিলেন কেন? তদন্তের কাজ কখন শুরু হয়েছিল? রাজ্য সরকার বলে দুপুর 3:45। এরপর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জে.বি. পার্দিওয়ালা। The entire procedure Yeah. which has been followed by your police, Yes. police of the state, it is something which at least I have not come across Yes. in 30 years of my. I know. Right. I appreciate it. But Manoj, the facts must be before your lordship's mind. That's the important thing. প্রধান বিচারপতি বলেন, সকাল 9:30টায় দেহ উদ্ধার হয় আর রাত 11:30টায় এফআইআর দায়ের হয়। প্রায় 14 ঘন্টা পর এফআইআর। এটার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কেন 14 ঘন্টা দেরিতে এফআইআর দায়ের হলো? এর আগে অবশ্য অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের নিজেদের পদক্ষেপকে সঠিক আখ্যা দিয়েছিলেন পুলিশ কমিশনার। A natural process. Murder is an unnatural death. When there is immediately no, you have to do an inquest. Inquest is preceded by a UD case. So there is, I don't see why it is being spread that by starting a UD case, we wanted to hush up the matter and make it look like a suicide case. আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা, অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও, বিপদে চালনা করো, লোপাট করে দাও। শীর্ষ আদালতে যদি কেউ প্রশ্ন করে থাকে যে এই টাইম ফ্রেমটা নিয়ে, তাহলে তার উত্তরও তো আবার রাজ্য সরকারের আইনজীবী সেগুলো জানিয়েছেন। ফলে প্রশ্নোত্তরটা তো ওইখানে হয়েছে, তার উত্তরটা তো সেখানকার আইনজীবী হয় আজ দিয়েছেন, নয় পরবর্তী শুনানিতে দেবেন। আবার উত্তর খোঁজার দায়টা যাদের কাছে, সিবিআই, তো সিবিআই এতক্ষণ কি করছে? এদিকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির পর লালবাজার সূত্রে দাবি করা হয়েছে দুপুর 1:47 অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। রাত 11:45 রিটার্ন জিডি রেজিস্টার করা হয়, অর্থাৎ পুলিশ ফোর্স থানায় ফিরে আসার তথ্য নথিভুক্ত করা হয়। তখনই খুন ও ধর্ষণের এফআইআর দায়ের করা হয়। এর আগে রাজ্য সরকারের আইনজীবীর কাছে সমস্ত প্রশ্নের উত্তর না পেয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় কলকাতা পুলিশের যে অফিসার ধর্ষণ খুনের অভিযোগ প্রথমে নথিভুক্ত করেন তাকে পরের শুনানিতে হাজির থাকতে হবে। ওই অফিসারের কাছ থেকে অপরাধ নথিভুক্ত করার আসল সময় জানা যাবে, মন্তব্য সুপ্রিম কোর্টের। পরবর্তী শুনানি 5ই সেপ্টেম্বর।
বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলার শুনানি হয়। শুরু থেকেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। দেহ দেখার পর কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর, দেহ হস্তান্তরের 3 ঘন্টা পর কেন এফআইআর, রাজ্যকে কড়া প্রশ্ন করেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি। সিলবন্ধ খামে আরজিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলা শুনানি হয়। শুরু থেকেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি সহ অন্য আইনজীবীরা। আজ শুনানির দ্বিতীয় দিন। আসল অপরাধীকে খোঁজার ক্ষেত্রে সিবিআই কতটা এগোলো সেটাই রিপোর্ট আকারে জমা দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে আরজিকর মামলার তদন্ত করছে সিবিআই। প্রথম থেকেই এই মামলায় রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট দেহ হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া থেকে শুরু করে শ্মশানে অতি তৎপরতার সঙ্গে তা দাহ করে দেওয়া পর্যন্ত 14ই আগস্ট রাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনা রুখতে ব্যর্থতা, একাধিক ক্ষেত্রে হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে সিবিআই। তারপর সেই মামলা সিবিআই এর হাতে হস্তান্তরিত করে হাইকোর্ট। সুপ্রিম কোর্টে শুনানির সময়ও ভর্ৎসিত হয় রাজ্য পুলিশ। ঘটনার 5 দিনের মাথায় তদন্তভার হাতে পায় সিবিআই। সিবিআই এই মামলায় কতদূর তদন্ত এগোলো তা জানতে চান প্রধান বিচারপতি। 3 দিনের মধ্যে সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন। বৃহস্পতিবারই সেই সময়সীমা শেষ হয়। এর মধ্যে প্লেস অফ অকারেন্সে একাধিকবার গিয়েছেন তদন্তকারীরা। সেখানে 3D স্ক্যানিং করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রেও বিশেষ কোনো সুবিধা করতে পারেননি তদন্তকারীরা। কারণ 3D স্ক্যানিং করে সেমিনার রুম থেকে কোনো সূক্ষ্ম তথ্যই সংগ্রহ করতে পারেননি তদন্তকারীরা। কারণ সেমিনার রুম থেকে একাধিক হাতের ও পায়ের ছাপ মিলেছে। দেহ উদ্ধারের পর অকুস্থলে বহু মানুষের যাতায়াত হয়েছে বলে তদন্তকারী মনে করছেন। সেক্ষেত্রে 3D স্ক্যানিং যে কারণে করা হয়, অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম তথ্য সংগ্রহ, তা করা সম্ভব হয়নি সিবিআই এর। অন্যদিকে ধৃতের পলিগ্রাফ টেস্ট নিয়েও একটা জটিলতা তৈরি হয়েছে। তবে সিবিআই আজ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অন্য 4 ডাক্তারকে শিয়ালদা আদালতে পেশ করেছে। আদালত ঘোষ এবং 4 ডাক্তারের পলিগ্রাফ পরীক্ষার অনুমোদন দিয়েছে। তবে আরজিকর কাণ্ডে লাগাতার বিক্ষোভ জারি। গোটা বাংলা তাকিয়ে রয়েছে সিবিআই তদন্তের দিকেই। আসল অপরাধী বেরোবে কিনা সেটাই দেখতে পথে নেমেছেন বাংলার মানুষ। এই প্রেক্ষিতে সিবিআই অত্যন্ত সাবধানে গোপনীয়তার সঙ্গে পদক্ষেপ করছেন, যাতে কোনো তথ্য ফাঁস না হয়ে যায়। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্যাতিতা জুনিয়র ডাক্তারের জন্য শান্তিপূর্ণভাবে ন্যায় বিচারের দাবিকারীদের শাস্তি না দিতে বলেছে এবং ধর্মঘটকারী ডাক্তারদের সুরক্ষার আশ্বাস দিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সরকারের দ্বারা এই মামলার চূড়ান্ত অব্যবস্থানা নিয়ে সব মহলের সমালোচনার মুখে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে ভারত জুড়ে প্রতিদিন 90টি ধর্ষণের উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরেন।